আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা পশ্চিমবঙ্গ এই অধ্যায়ের আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে গত 3 দিন ধরেই আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ প্রথম দিন পশ্চিমবঙ্গের অবস্থান, তার প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি এই রাজ্যের ভূপ্রকৃতি। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি এই রাজ্যের জল সম্পদ নিয়ে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। আজকে আমরা এই পশ্চিমবঙ্গ অধ্যায়েরই পশ্চিমবঙ্গের জলবায়ু বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তা এটা কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের আগের যে আলোচনাগুলো আমরা করেছি বা তোমরা পড়েছো সেটা কিন্তু একটু মনে রাখতে হবে, তা না হলে পরবর্তী অধ্যায়গুলো প্রত্যেকটা সিলেবাসই এরকম করে করা আছে যে আগের অধ্যায়ের আলোচনা তোমার পরের অধ্যায়ে একটু প্রয়োজন হবে। যেমন আজকে এখানে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে। এই জলবায়ু আলোচনার ক্ষেত্রে এই আমাদের রাজ্যের যে ভূপ্রকৃতি সেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ ভূপ্রকৃতিটা যদি তোমার ঠিক মনে না থাকে তাহলে কিন্তু তুমি এই জলবায়ু অধ্যায়টা ঠিকভাবে বুঝতে পারবে। আবার তোমাদের যে প্রাকৃতিক অধ্যায় যেটা ছিল, প্রাকৃতিক অংশে যে পড়া হয়েছে সেখানে ঋতু পরিবর্তন তোমাদের একটু পড়া হয়েছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই জায়গাতে তোমাদের যে পড়াটা হয়েছিল সেই পড়াটাও তোমাদের কিন্তু এখানে একটু কাজে লাগবে। সেই জন্য দেখবে যে ঋতু পরিবর্তন অধ্যায়টা এমন জায়গায় রাখা হয়েছে যেটা পড়া হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু পড়াতে বসেছি। তাহলে তুমি এখানে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই রাজ্যের জলবায়ু যে বৈচিত্র্য আছে সেটা কি রকম এবং তার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে। তা আজকে আমরা সেই পড়াটা শুরু করছি। দেখো, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের জলবায়ু আমরা যখন প্রথম যে স্লাইডটা রেখেছি সেখানে লিখেছি যে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়, মৌসুমী প্রকৃতি। তাহলে এই কথাগুলোকে প্রথমেই মানে পড়া শুরু করার প্রথমেই আমাদের এই কটা শব্দ আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে যে কেন এই শব্দগুলো আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর জন্য ব্যবহার করছি। প্রথমত, পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়ে আমরা যে ধরনের জলবায়ু দেখতে পাই সেটাতে উষ্ণতার প্রভাব বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বেশিরভাগ সময়ে উষ্ণতা বেশি থাকে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের জলবায়ু আর্দ্র, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জলবায়ু সেই জলবায়ুতে বৃষ্টিপাত মোটামুটি গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত হয় এবং সেই জন্যে আর্দ্র শব্দটা আমরা ব্যবহার করেছি এবং এখানে আর্দ্রতা মোটামুটি সারা বছর বেশি থাকে। তৃতীয় শব্দ হচ্ছে ক্রান্তীয়। ক্রান্তীয় কেন? কারণ হচ্ছে তোমরা জানো যে কর্কট ক্রান্তি রেখা, এখানে তোমার এই মানচিত্র যেটা আছে সেটাতেও তুমি দেখতে পাচ্ছ, এই দেখো এই এরকম জায়গা দিয়ে আমাদের এখানে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। এই বাঁকুড়া, তারপরে বর্ধমান, তারপরে পুরুলিয়া, এরকমভাবে নদিয়ার মধ্যে দিয়ে প্রায় মাঝামাঝি জায়গা দিয়ে কর্কট ক্রান্তি রেখা আমাদের বিস্তৃত হচ্ছে। ফলে কি হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখার যে বিস্তার, সেই কর্কট ক্রান্তি রেখা থাকাতে এই অঞ্চলটাকে আমরা ক্রান্তীয় অঞ্চল বলি এবং ক্রান্তীয় অঞ্চলের যে যে জলবায়ু তার যে প্রভাব সেটা আমাদের এই জলবায়ুর উপরে যথেষ্ট দেখতে পাওয়া যায়। আর পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু কেন? কারণ মৌসুমী বায়ুর প্রভাব আমাদের রাজ্যের উপরে অনেকটাই রয়েছে, বা আমাদের রাজ্যের যে জলবায়ু সেটাকে মৌসুমী বায়ু অনেক অংশেই কি বলবো যে তাকে প্রভাবিত করে। ফলে আমরা এই পশ্চিমবঙ্গের জলবায়ু পড়ার সূচনাতেই আমরা এই কটা শব্দ খুব ভালোভাবে বুঝে নিলাম। একটা হচ্ছে উষ্ণ, একটা হচ্ছে আর্দ্র, একটা হচ্ছে ক্রান্তীয়, একটা হচ্ছে মৌসুমী জলবায়ু। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়, মৌসুমী প্রকৃতির। এই কথাগুলো আমরা মোটামুটি বুঝে তারপরে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর যে বিভিন্ন বৈশিষ্ট্য সেটা তোমাকে মনে রাখতে হবে। আমি অন্য আগের ক্লাসেও তোমাদের বলেছি যে বোঝাটা একটা জিনিস, আর পরীক্ষার সময় তোমাকে লিখতে হবে, লিখে নম্বর পেতে হবে এবং তুমি পরীক্ষককে তোমাকে বোঝাতে হবে। ফলে তোমাকে কিছু পয়েন্ট ভাগ করে তোমাকে এই মনে রাখাটার কাজটা করতে হবে। যেখানে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পয়েন্টগুলো লিখেছি, তারপরে একটা একটা করে আমরা আলোচনা করব। যেমন মৌসুমি বায়ুর যে প্রভাব সেটা কি, এটা একটা বৈশিষ্ট্য আমাদের এখানে, যে আমাদের জলবায়ুর উপরে মৌসুমি বায়ুর প্রভাব। জলবায়ুর পার্থক্য একটা প্রভাব, বিপরীতমুখী বায়ু প্রবাহ একটা প্রভাব,
অঞ্চলভেদে বৃষ্টিপাতের তারতম্য, এইটা একটা প্রভাব। উষ্ণতার তারতম্য, ঋতুর পরিবর্তন, আর হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। এই পয়েন্টগুলো আমরা ধীরে ধীরে এরপর আলোচনা করব। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে যে মৌসুমি বায়ুর প্রভাব। আগেও আমরা তোমাদের বললাম যে মৌসুমি বায়ু আমাদের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে, সেইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তোমরা একটু এই স্লাইডটা দেখো। এখানে দেখো, আমরা একটা পৃথিবীর ম্যাপ ব্যবহার করেছিলাম ছোট্ট করে, আর এখানে ভারতের ম্যাপ ব্যবহার করেছি। দুবার ব্যবহার করেছি একই ম্যাপ, কিন্তু দুবার ব্যবহার করেছি, দুটো তীর চিহ্ন দুদিক থেকে। আমরা একটু ধীরে ধীরে বুঝে নিই। সেটা হচ্ছে যে তোমরা একটু মনে করে দেখো, তোমরা ঋতু পরিবর্তন যে পড়েছো তোমাদের প্রাকৃতিক অধ্যায়ে, সেইখানে তোমাদের কি ছিল, সেইখানে তোমাদের বিভিন্ন ঋতুতে পৃথিবীর উপরে কিভাবে সূর্যের কিরণ দেওয়ার জায়গাটা পরিবর্তন হয় সেটা তোমরা একটু পড়েছিলে। তোমরা একটু মনে করে দেখো যে 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। তাই এই 21শে জুনের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত সময় উত্তর গোলার্ধে কি হয়, গ্রীষ্মকাল হয়। এই সময় অর্থাৎ 21শে জুনের সময়ে এরকম জায়গাতে, এই আমাদের ভারতীয় উপমহাদেশের উপরের এই রকম জায়গাতে, বা এই ম্যাপে যদি দেখো তাহলে এরকম জায়গাতে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই সময়, এই গ্রীষ্মকালে। এবং এই নিম্নচাপ যে জায়গায় উচ্চচাপ আছে সেই জায়গা থেকে বায়ুকে আকর্ষণ করে। তোমরা জানো যে নিম্নচাপ যদি কোথাও কেন্দ্রীভূত হয় তাহলে সেখানে কি হয়, সেখানে এই নিম্নচাপের যে কেন্দ্র সেটা বায়ুকে আকর্ষণ করে এবং সেই বায়ুটা ছুটে আসে যেখানে উচ্চচাপ আছে সেখান থেকে। তাহলে দেখো, এই দক্ষিণ গোলার্ধ সেই সময় সূর্য থেকে দূরে থাকে, ফলে কি হচ্ছে, সেখানে উচ্চচাপ আছে, সেখান থেকে যে বায়ু ছুটে আসছে সেটা কিন্তু এরকমভাবে বাঁ দিকে বেঁকে ছুটে আসছিল এই উচ্চচাপকে ভরাট করার জন্য। যখন সে নিরক্ষরেখা অতিক্রম করলো তখন তার গতিবেগ হয়ে গেল ডান দিক থেকে। এই যে দেখো, ডান দিকে হেলিয়ে আমি গতিপথটা দেখাচ্ছি, এই রকম ভাবে তারা ভারতীয় উপমহাদেশের উপরে এসে উপস্থিত হলো। এই বাম দিক ডান দিক কথা শুনে নিশ্চয়ই তোমার একটা সূত্রের কথা মনে পড়ছে তো? হ্যাঁ, ঠিকই, আমি ফেরেলের সূত্রের কথা বলছি। বিজ্ঞানী ফেরেল যে সূত্র আবিষ্কার করেছিলেন যে কোনো বায়ু প্রবাহ বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এখানটা আরেকবার দেখে নাও, এই যে ছবিটা, এখানে দেখো বাঁ দিকে বেঁকে এটা আসছিল, তারপরে এটা ডান দিকে বেঁকে প্রবাহিত হলো, এবং এইভাবে সেটা ভারতীয় উপমহাদেশের উপরে এসে উপস্থিত হলো। এবারে যখন উপস্থিত হলো তখন কি হলো, দেখো, এটা পুরো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে এলো এবং এটা দুটো শাখায় ভাগ হয়ে গেল। এইটা হচ্ছে আরব সাগরের উপরের শাখা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের উপরের শাখা। এবারে তুমি বলবে, আপনি ভারতবর্ষের মানচিত্র দিয়ে কেন বলছেন, আমরা তো পশ্চিমবঙ্গ পড়তে বসেছি। হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের একটা অংশ, এবং পশ্চিমবঙ্গের জলবায়ু আলাদা করে এইটুকু অংশের তো আলোচনা করা যাবে না। তোমাকে এই জায়গাটা কিন্তু একটু ভারতীয় উপমহাদেশ ধরেই বিষয়টা বুঝতে হবে। এটা আবার ক্লাস 10-এ তোমাদের ভারতের জলবায়ু পর্যায়ে আবারও পড়তে হবে। তাহলে এখানে দেখো, যখন গ্রীষ্মকালের পরিস্থিতি কি, সেটা হচ্ছে এই রকমভাবে বায়ুটা এসে উপস্থিত হলো। এই বায়ুটা কোন দিক থেকে এলো, এটা দক্ষিণ দিক, নিচের দিকটা ম্যাপের নিচের দিকটা দক্ষিণ দিক, বাঁ দিকটা পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক থেকে এলো। এই জন্য এটাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলা হয়। তাহলে এই বায়ুটা ভারতের উপরে যেরকম এলো সেরকম পশ্চিমবঙ্গের উপরেও প্রবেশ করলো। এই বঙ্গোপসাগরের উপর দিয়ে এটা প্রবেশ করে আস্তে আস্তে এটা বাম দিকে বা পশ্চিম দিকে অগ্রসর হতে লাগলো। এইখান দিয়ে পুরো এই জায়গাটাতে, এইখানে জানো তোমরা যে ভারতবর্ষ এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় জায়গায়, এইবারে ধীরে ধীরে সেইটা পশ্চিমবঙ্গের উপর দিয়েও অতিক্রম করছে। এইটা হচ্ছে কোন সময়, এইটা হচ্ছে তোমার যখন আমাদের উপরে গ্রীষ্মকাল শেষ হচ্ছে, বর্ষাকাল শুরু হচ্ছে, মৌসুমি বায়ু আসছে। ঠিক এই ব্যাপারটা উল্টে যাচ্ছে কখন, যখন পৃথিবীর উপরে সূর্যের লম্বভাবে কিরণ দেওয়ার সময়টা হচ্ছে 22শে ডিসেম্বর। সেই সময় কি হচ্ছে, সেই সময় দক্ষিণ গোলার্ধের উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে এই যে নিম্নচাপ কেন্দ্রটা ছিল আমাদের উপরে, সেই নিম্নচাপ কেন্দ্রটা চলে যাচ্ছে দক্ষিণ গোলার্ধে, এবং এখান থেকে তখন বায়ু সেই দক্ষিণ গোলার্ধের বায়ুকে ভরাট করার জন্য ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ার সময়ও কিন্তু সে দেখো ডান দিকে বেঁকেই যাচ্ছে। এই যে এবারে যখন আসছে তখন কিন্তু সে স্থলভাগের উপর দিয়ে আসছে, আর এই যে এই জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গ, এই জায়গা দিয়ে সে ফিরে আসছে।
এইটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? এই বায়ু প্রবাহটা হচ্ছে, দেখো এটা উত্তর, এটা পূর্ব, উত্তর পূর্ব দিক থেকে এটা প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকের নাম অনুসারে বায়ুর নামকরণ করা হয়। যেমন আমরা যখন উত্তর দিক থেকে বায়ু বয় তখন আমরা বলি না যে উত্তরে হাওয়া দিচ্ছে, খুব শীত লাগছে। তার মানে যে দিক থেকে বায়ু আসছে সেই দিক অনুসারে বায়ুর নামকরণ হয়। যেমন তোমরা এখানে দেখলে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বললাম, আবার এখানে তখন আবার ঠিক এর উল্টোটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বললাম। তাহলে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর সবচেয়ে বড় প্রভাব, যেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব। এই মৌসুমী বায়ুটা পশ্চিমবঙ্গের জলবায়ুকে প্রভাবিত করে। কারণ বুঝতেই পারছো, এবারে আস্তে আস্তে আমরা এই ক্লাসটায় পুরোটাতেই এই বিষয়টা নিয়ে বারবার কথা বলবো। সেটা হচ্ছে এখান দিয়ে যখন আসছে তখন সে জলভাগের উপর দিয়ে আসছে, ফলে কি হচ্ছে, সে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করার সুযোগ পাচ্ছে, ফলে তার থেকে বৃষ্টি হচ্ছে। আর যখন ফিরে যাচ্ছে তখন কিন্তু সে স্থলভাগের উপর দিয়ে আসছে, ফলে কি হচ্ছে, সেটাতে খুব বেশি বৃষ্টি হচ্ছে না। সেই জন্য আমাদের শীতকাল বৃষ্টিহীন থাকে। তাহলে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট আমরা আলোচনা করলাম। দ্বিতীয় পয়েন্ট দেখো, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জলবায়ুর পার্থক্য। বিভিন্ন রকম জলবায়ু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। যেমন দেখো এখানে আমরা কয়েকটা ছবি দিয়েছি জাস্ট তোমাদের মনে থাকার জন্য। এটা অঞ্চল ভেদে যে পার্থক্য, যেমন আমাদের রাজ্যেই রয়েছে দার্জিলিং, আমাদের রাজ্যেরই দক্ষিণ দিকে রয়েছে দীঘার মতো সমুদ্র উপকূল, আবার মাঝখানে রাঢ় অঞ্চল আছে। আমরা কিন্তু জলবায়ু এর আগে তোমার যে ভূপ্রকৃতি পড়েছি তাতে এগুলো সবই পড়েছি এবং এই ধরনের ছবিও দেখেছি, তোমার নিশ্চয়ই মনে আছে। ফলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু একটা সংযোগ আছে। তোমাকে ভূপ্রকৃতিটা ভালো করে বুঝে রাখতে হবে, তা নাহলে তুমি জলবায়ুটা ভালো করে বুঝতে পারবে না। তাহলে আমরা ভূপ্রকৃতি পর্যায়ে যেখানে দেখেছিলাম যে উত্তর দিকে দার্জিলিং আছে, সেখানে দেখো এরকম বরফ জমে আছে, এরকম পাহাড় রয়েছে। আবার দক্ষিণ দিকে এরকম সমভাবাপন্ন জায়গা রয়েছে যেখানে জলবায়ু খুব বেশি গরমও নয়, খুব বেশি ঠান্ডাও নয়, এরকম। আবার যেটা সমুদ্র থেকে দূরে সেই জায়গাটার একরকম বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেগুলো দেখছি। এবারে দেখো একটু আগেই যে পয়েন্টটা বললাম ঠিক এর আগের পয়েন্টে, সেটা হচ্ছে কি যে জলবায়ুর ক্ষেত্রে যে বিপরীতমুখী বায়ু প্রবাহ, সম্পূর্ণ বিপরীত দিক থেকে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে বায়ু প্রবাহটার কথা আমরা একটু আগেই বলছিলাম, এখানে দেখো দুটো এই যে ছবিটা, এই ছবিটা আগেও তোমাদের দেখালাম একটা স্লাইড আগেই। এখানে দেখো দুরকম বায়ু প্রবাহের তীর চিহ্ন দেওয়া রয়েছে। একটা হচ্ছে যেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে এই দিক থেকে, আর একটা হচ্ছে যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে এইটা। এই যে বায়ু প্রবাহ দুটো, এই দুটো সম্পূর্ণ বিপরীত দিক থেকে দুটো সময় প্রবাহিত হচ্ছে। একটু আগে আমরা আলোচনা করলাম, এটা পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অঞ্চলভেদে বৃষ্টিপাতের তারতম্য। এখানে দেখো একটা ম্যাপ রয়েছে, যে ম্যাপটাতে নীল রংটাকেই বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। একেবারে উপরের দিকের অংশটা দেখো গাঢ় নীল, তারপরে আস্তে আস্তে সেই গাঢ়ত্বটা একটু কমেছে, এদিকটা একেবারে একটু হালকা নীল হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জায়গায় একই রকম বৃষ্টিপাত হয় না। এটা পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য। এটাতে দেখো একটা ম্যাপ দেখানো আছে, এটাও উষ্ণতার তারতম্য, অর্থাৎ উষ্ণতাও পশ্চিমবঙ্গের সব জায়গায় একরকম নয়। এই যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো হয়তো তুমি যদি মোবাইলে দেখো তাহলে হয়তো অতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এখানে যে দাগগুলো দেওয়া রাখে এগুলোকে বলে সমষ্ণ রেখা। সম উষ্ণতা বিশিষ্ট যে জায়গাগুলো, সেগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা। তার দুটো সময়ের দুটো ম্যাপ আমরা এখানে রেখেছি, দুটো সমষ্ণ রেখা আঁকা মানচিত্র রেখেছি, যেখানে তোমাকে দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গের সব জায়গায় কিন্তু সবসময় একই রকম উষ্ণতা থাকে না। সেটা আমরা এক্ষুনিও আলোচনা করলাম, যেমন দার্জিলিংয়ে সবসময় ঠান্ডা থাকছে, অতটা গরম পড়ছে না। আবার আমাদের যেটা মালভূমি অঞ্চল, ধরো এই যে এইরকম জায়গাগুলো, সেগুলোতে কিন্তু উষ্ণতা যথেষ্ট বেড়ে যাচ্ছে গ্রীষ্মকালে, আবার শীতকালে অনেক কমে যাচ্ছে। তাহলে এটাও একটা আমাদের বৈশিষ্ট্য জলবায়ু। আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন। আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু আমরা দেখতে পাই। তুমি একই ক্লাসে বসে কোনো সময় সোয়েটার পরে ক্লাস করছো, কোনো সময় দেখা যাচ্ছে যে একটা হাফ শার্ট পরে ক্লাস করছো। তাহলে এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঋতু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্যে এটা হচ্ছে, যেমন এখানে আমরা একটা প্রতীকী চারটে ছবি দিয়েছি। আমরা ভূগোলের ক্ষেত্রে যে চারটে ঋতু দেখতে পাই, যেমন হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর তারপরে শীতকাল। এই চারটে ঋতু আমরা একেবারে ভালোভাবে বুঝতে পারি আমাদের রাজ্যে।
এছাড়া স্থানীয় বায়ুর কিছু প্রভাব আছে, এটাও একটা বৈশিষ্ট্য। যেমন একটা স্থানীয় বায়ুর নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কালবৈশাখী। হ্যাঁ, তা সেই ঝড়টা যখন আসে, তুমি ধরো সারাদিন একটা গরম চললো, তারপরে যখন কালবৈশাখী ঝড় এলো, তখন আহ, হঠাৎ করে জলবায়ু অনেক মানে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই ধরনের বায়ু আমাদের জলবায়ুর একটা প্রধানতম বৈশিষ্ট্য। তাহলে এরপরে আমরা যে বিষয়টাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জলবায়ুকে কোন কোন জিনিস নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রকগুলো আমরা একটু আলোচনা করব, যে কোন কোন জিনিস পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। দেখো এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, আমরা পয়েন্ট ধরে ধরে একটু আলোচনা করি, একটু মন দিয়ে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে। যেমন ধরো প্রথম হচ্ছে যে ভূপ্রকৃতির তারতম্য। এইমাত্র আমরা এর আগের ক্লাসেই ভূপ্রকৃতি পড়েছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো সেই ভূপ্রকৃতির মানচিত্রটা আমি আবার এখানে ব্যবহার করেছি, সেটা যদি তুমি একটু মনে করে নাও, তাহলে দেখবে যে আমাদের উত্তর দিকে হিমালয় পার্বত্য অঞ্চলের অংশ, এই যে এখানটা উত্তরের পার্বত্য অঞ্চল, এখানটা মালভূমি, এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে সমতল ভূমির অংশ। তাহলে এই যে ভূপ্রকৃতির পার্থক্য, এটা আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। কারণ এখানটা দেখলে তুমি ঠান্ডা, এখানটা দেখলে আরেক রকম, এই যে ব্যাপারটা, এটা আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। সমুদ্র থেকে দূরত্বটা নিয়ন্ত্রণ করে কি করে? সমুদ্রের কাছে যে জায়গাগুলো আছে সেখানে সাধারণত সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাওয়া যায়। সমুদ্র থেকে যত দূরে যাবে সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু, অর্থাৎ উষ্ণতাও বেশি, শীতও বেশি, এটা দেখতে পাওয়া যাবে। পর্বতের অবস্থান, প্রথম পয়েন্টটার মতোই এই পয়েন্টটা, যে এইখানে যে পার্বত্য অঞ্চল আছে সেটা আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তুমি বুঝতেই পারলে যে এই যেটা যেমন ভারতবর্ষের জলবায়ুকেও নিয়ন্ত্রণ করে হিমালয় পর্বতমালা পুরোপুরিভাবে, সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা একটা কারণ, যে উপর দিক থেকে উত্তর দিক থেকে যে শীতল বায়ু সেটা ভেতরে ঢুকতে দেয় না, সাইবেরিয়া অঞ্চল থেকে আসা সেটা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়তো যদি না এই জায়গায় পার্বত্য অঞ্চল থাকতো। আর উচ্চতার জন্য যে উষ্ণতা কম হয় সেটা তো আমরা আগেই বললাম। মৌসুমি বায়ু প্রবাহ একটা নিয়ন্ত্রক, নিশ্চয়ই আর একবার আমি আর রিপিট করছি না, এখানে এই মাত্র আমরা মৌসুমি জলবায়ুর কথা, মৌসুমি বায়ু প্রবাহের কথা একেবারে ডিটেলে বললাম, যে কীরকমভাবে কোন দিক থেকে দুটো বায়ু প্রবাহ দুটো সময় আসে। কর্কট ক্রান্তি রেখার অবস্থান, কর্কট ক্রান্তি রেখা যে এই যে দেখো এখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা আমাদের চলে গেছে, এই কর্কট ক্রান্তি রেখা থাকার জন্য কি হচ্ছে, যে ওই যে লম্বভাবে কিরণ দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত সূর্যের, ফলে কি হচ্ছে যে এটা একটা নিয়ন্ত্রক হিসাবে আমাদের রাজ্যে কাজ করছে। ভূমির উচ্চতা, এটাও প্রায় পর্বতের অবস্থান বা ভূপ্রকৃতির তারতম্যের সাথে রিলেটেড পয়েন্ট, যে ভূমির উচ্চতা যত বেড়ে যাচ্ছে উষ্ণতা তত কমে যাচ্ছে, বুঝতে পারছো। মৃত্তিকারও একটা প্রভাব থাকে জলবায়ুর উপরে, যদি খুব রুক্ষ মৃত্তিকা হয়, খুব যেখানে জলের ভাগ যদি কম থাকে, তাহলে সেই মৃত্তিকা কিন্তু দ্রুত উত্তপ্ত হয়ে যায়। যেরকম আমরা রাঢ় অঞ্চলে যেখানে খুব শুষ্ক মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সেখানে রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে সেখানে প্রচণ্ড উষ্ণতা বেড়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক, যেগুলো পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আমি বারবার বলছি যে যে প্রশ্নটা তোমার পরীক্ষায় আসবে সেটাকে আগে পড়বে, যে কোনটা এসছে, তখন সেই তার প্রেক্ষিতে তুমি পয়েন্ট অনুযায়ী আলোচনা করো। এবারে আমরা পশ্চিমবঙ্গের ঋতুগুলোর কথা একটু আসি। এখানে আমি 4টে ছবি দিয়েছি, তোমরা বাংলা পড়ার ক্ষেত্রে যেরকম 6টা ঋতু আলোচনা করো বা রচনা লেখার ক্ষেত্রে লেখো, এখানে আমরা 4টে ঋতুর কথা বলবো, যেহেতু ভৌগোলিকভাবে আমরা 4টে ঋতুকে খুব ভালোভাবে এখানে আইডেন্টিফাই করতে পারি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীতকাল। দেখি কিভাবে সেগুলো হচ্ছে। দেখো এখানে আমি সেই ছবিটা দিয়েছি যেটা তোমাদের প্রাকৃতিক অংশে আছে। এইখানে এই এই ছবিটাতে দেখো যে গ্রীষ্মকালে কর্কট ক্রান্তি রেখার উপরে, এই যে লক্ষ্য করো এখানে 90 ডিগ্রি, এখানে হচ্ছে সরাসরি সূর্যের কিরণ পড়ছে, তার মানে এরকম জায়গায় এই কিরণটা পড়ছে। এটা কখন? এটা হচ্ছে 21শে জুনের ছবি। 21শে জুনের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত সময় আমাদের এখানে কিন্তু গ্রীষ্মকাল থাকে। এই জন্য মার্চ থেকে মে মাস আমরা বলেছি। এটা কিছুটা পরিবর্তন হয়, একেবারে সূক্ষ্মভাবে এটা হয় না। জুন মাসে এটা আসছে, কিন্তু তার আগে পর্যন্ত জুনের আগে থেকেই সেই ওই নিম্নচাপটা কেন্দ্রীভূত হচ্ছে বলে আমরা বর্ষার প্রভাবটা পেয়ে যাচ্ছি মে মাসের পর থেকেই। তাহলে মে মাসটা আমাদের, মে মাস পর্যন্ত, মার্চ মাস থেকে মে মাস পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল থাকছে। গ্রীষ্মকালের বৈশিষ্ট্য তোমরা জানো নিশ্চিতভাবেই, যেখানে উষ্ণতা খুব বেশি হবে এবং সারা পশ্চিমবাংলা জুড়েই উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকে। দার্জিলিংয়ের উষ্ণতা যদিও খুব বেশি বাড়ে না, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে উষ্ণতা বাড়তে থাকে এবং সেখানে সর্বোচ্চ উষ্ণতা দেখা যায় যে অনেক সময়ই সেটা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় এই আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এরকম অঞ্চলে।
এরপরে আসছে বর্ষাকাল। ওই ছবিটা আরেকবার রিপিট করেছি, যেখানে এখানে এই যে কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেওয়াতে যে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়েছিল, সেই নিম্নচাপ এখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে টেনে আনছে এবং সে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসছে এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে। এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন কাল বলি এটাকে। এটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, এটা হচ্ছে বর্ষাকাল। এই সময় গোটা পশ্চিমবাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে। উত্তরের দিকে বৃষ্টি বেশি হচ্ছে, যত তুমি পশ্চিমাঞ্চলে আসছো বৃষ্টির পরিমাণ কমছে, দক্ষিণ দিকে আবার বৃষ্টি একটু বেশি হচ্ছে। তাহলে পশ্চিমবাংলা জুড়েই বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যে কিছু হেরফের হচ্ছে। এরপরে আসছে শরৎকাল, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফিরে যাচ্ছে, যেটা অক্টোবর থেকে নভেম্বর এই দুটো মাসে আমরা বলছি। যখন আমরা বললাম না যে সেই ধীরে ধীরে বায়ুটা ফিরে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে যে ওই উচ্চচাপ কেন্দ্রের এবং নিম্নচাপ কেন্দ্রের অবস্থানের পরিবর্তন হওয়াতে ধীরে ধীরে এই বায়ুটা ফিরে যাচ্ছে। এই সময়টা হচ্ছে পশ্চিমবঙ্গে শরৎকাল। আর শেষে হচ্ছে শীতকাল। এখানে আবার আমরা ওই ছবিটা দেখিয়েছি যেটা 22শে ডিসেম্বরে মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, আর সেই কিরণ দেওয়ার জায়গাটার পরিবর্তন হওয়ার ফলে আমাদের এখানে কিন্তু আমাদের এই জায়গাটা দেখো কর্কট ক্রান্তি রেখায় কিন্তু তখন সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে এখানে শীতকাল দেখা যাচ্ছে। এটা ডিসেম্বর থেকে জানুয়ারি মাস আমাদের মোটামুটিভাবে শীতকাল থাকে, খুব বেশি সময় থাকে না। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কিছুটা পর্যন্ত কখনো কখনো সেটা এক্সটেন্ড করে। তাই সেই জন্য আমরা ডিসেম্বর জানুয়ারি লিখেছি। তুমি ওখানে আবার মার্চ থেকে ছিল, মানে গ্রীষ্মকালটা, সেই জন্যে এটা মাঝখানের একটু সময় পরিবর্তনের সময় হিসেবে থাকে, তারপরে আবার সেটা আমাদের ঋতুটা ফিরে ফিরে আসতে থাকে, একটা চক্রাকারে এটা আবর্তিত হয়। তাহলে এইভাবে পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তনের ব্যাপারটা চলে। এবারে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর যে প্রভাব আছে সেটাকে যদি আলাদা করে আবার প্রশ্ন আসে, তাহলে সেটার কয়েকটা বৈশিষ্ট্য মৌসুমি বায়ুর। সেটা হচ্ছে যে শুষ্ক শীতকাল। শীতকাল আমাদের এখানে শুষ্ক, বৃষ্টিপাত হয় না। ওই যে বললাম যে যখন বায়ু প্রবাহটা যেহেতু স্থলভাগের ওপর দিয়ে আসছে সেই জন্য বৃষ্টি হয় না। আর্দ্র এবং উষ্ণ বর্ষাকাল। বর্ষাকালেও কিন্তু আমাদের উষ্ণতা যথেষ্ট বেশি থাকে, কারণ তুমি বুঝতে পারছো যে 21শে জুন সময়টা যখন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে, তখন কিন্তু আমাদের অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু উষ্ণতাটা বেশি আছে। তাহলে আর্দ্র হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে, আর উষ্ণতাটা উষ্ণ বলছি কেন, কারণ উষ্ণতাও তখন বেশি আছে। মৌসুমি বায়ু প্রবাহের অনিশ্চয়তা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে মৌসুমি বায়ু যে 8ই জুন এসে পৌঁছবেই এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। কারণ ওই যে নিম্নচাপ কেন্দ্র ওটা কতটা গভীর হয়েছে, কতটা সেটা কতটা বিস্তৃত অঞ্চল জুড়ে হয়েছে, সেইটার উপরে নির্ভর করে যে ঠিক সময় আসবে কিনা। অনেক সময় দেখা যায় যে আগে এসে যায়, অনেক সময় দেখা যায় যে কয়েকদিন পরে আসে, অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে সেটা থেকে যায়। ফলে এটা কোনো নিশ্চয়তা বলা যায় না যে একেবারে আজকেই আসবে বা 8ই জুনই এসে পৌঁছাবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব। আর মৌসুমি বৃষ্টিপাতেরও অনিশ্চয়তা আছে। একই কথা প্রায়, যে বৃষ্টিপাত কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো বছর, যে বছর আগে এসে যাচ্ছে অনেক দিন থাকছে, সেদিন তখন অনেক সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে। আবার তার উল্টোটাও দেখতে পাওয়া যাচ্ছে। বায়ু প্রবাহ, উষ্ণতা, এগুলো তো আমরা এর আগেও আলোচনা করলাম যে কিভাবে সেটা প্রভাব বিস্তার করে। যে বায়ু প্রবাহ যেগুলো রয়েছে সেগুলো স্থানীয় বায়ু প্রবাহ আছে। উষ্ণতার ক্ষেত্রে ছাড়া পশ্চিমবাংলা জুড়ে যে পার্থক্য সেটার কথাও বললাম। ঋতু পরিবর্তনের প্রভাব আমাদের মৌসুমি বায়ুর জন্যই এটা হয়ে থাকে। আর খরা এবং বন্যা হতে পারে, যখন ওই যে বললাম যদি আগে চলে আসে, বেশি দিন থাকে, তাহলে বন্যা হবে, যদি না আসে তাহলে খরা হবে। এবার আমরা দেখব মানুষের জীবনে ঋতু পরিবর্তনের কি কি প্রভাব আছে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এবং মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাবর্তনের উপর পশ্চিমবঙ্গে যে 4টে ঋতু আমরা যেটা আলোচনা করলাম দেখা যায়, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত ঋতু, এটা পরপর আসতে থাকে। তা এটা পশ্চিমবঙ্গের মানব জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করে আমরা দুটো ভাগে ভাগ করে এটাকে আলোচনা করব। একটা হচ্ছে অনুকূল প্রভাব, একটা হচ্ছে প্রতিকূল প্রভাব। তো অনুকূল প্রভাবগুলোর মধ্যে দেখো, যেমন শস্য উৎপাদন, যেটা হচ্ছে বর্ষা ঋতুতে যখন বেশি বৃষ্টিপাতের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে খরিফ শস্য হিসেবে ধান, পাট, আখ প্রভৃতির চাষ করা হয়।
আবার শীত ঋতুতে কম তাপ এবং কম বৃষ্টিপাতের উপর নির্ভর করে রবি শস্য হিসাবে প্রচুর পরিমাণে গম, সর্ষে, আলু এগুলোর উৎপাদন হয়। তাহলে বুঝতে পারছো যে এটা ঋতুর সঙ্গে রিলেটেড, যে কোন ফসল আমরা উৎপাদন করব কোন সময়। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে জলবায়ুর উপরে প্রভাব। যেমন গ্রীষ্ম ঋতুর শেষের দিকে অত্যধিক তাপমাত্রা যখন মানুষের জীবনে ক্লান্তির বাতাবরণ তৈরি করে, মানে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ঠিক তারপরেই বর্ষা ঋতু কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন আসে তখন বৃষ্টিপাত তাপমাত্রা অনেকটা কমিয়ে দিয়ে মানব জীবনে একটা শান্তি নিয়ে আসে আমাদের। এইটা বলতে পারো যে জলবায়ুর উপরে এটা হচ্ছে প্রভাব। সেচ ব্যবস্থা, বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের জল বিভিন্ন জলাধারে আমরা সঞ্চয় করে রাখি এবং সারা বছর সেগুলো থেকে সেচ কার্য করা হয়। কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, যেমন কৃষিভিত্তিক ফসল যেমন পাট, চা এগুলোর উপর ভিত্তি করে পাট শিল্প, চা শিল্পের বিকাশ আমাদের এখানে ঘটেছে। আমরা এখানে একটা পাট শিল্পের ছবি দিয়েছি, দেখো, যাতে তোমাদের মনে থাকে। জলবিদ্যুৎ উৎপাদনেও এটার প্রভাব রয়েছে। বর্ষার জলের উপর ভিত্তি করে বিভিন্ন নদীতে বাঁধ বেঁধে জলাধার নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন আমাদের ম্যাসেঞ্জারে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যা পরবর্তীকালে আমাদের শক্তি সম্পদের যোগান দেয়। খনিজ সম্পদের উপরেও এটার একটা প্রভাব আছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হওয়াতে এখানে বর্ষাকালে যে বৃষ্টিবহুল অঞ্চলে শিলার মধ্যে থাকা কিছু খনিজ রাসায়নিক বিক্রিয়ায় বিয়োজিত হয়ে বক্সাইট, ল্যাটেরাইট প্রভৃতি খনিজের সৃষ্টি করে। এটা একটা প্রক্রিয়া, এটা চলে। এটার সঙ্গেও এই ঋতু পরিবর্তনের সঙ্গে এর একটা যোগ রয়েছে। আর পর্যটন শিল্পের উন্নতিতেও এর প্রভাব রয়েছে। যেমন উষ্ণতা, বৃষ্টিপাতের তারতম্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঋতু মনোরম জলবায়ু দেখা যায়, ফলে সেই সমস্ত অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। এবং পর্যটন ব্যবসা এবং হোটেল ব্যবসায় অনেক মানুষ তোমরা জানো যে নিয়োজিত আছেন। যেমন গ্রীষ্মকালে দার্জিলিং যে শৈল শহর, বা শীত ঋতুতে দীঘার সমুদ্র সৈকতে, বা শরৎ ঋতুতে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রভৃতি জায়গাতে প্রচুর মানুষ বেড়াতে যান এবং সেখানে যারা এই এই ব্যাপারটার সঙ্গে জড়িত আছেন তাদেরও গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়। আর এবারে আমরা দেখি একটু প্রতিকূল প্রভাবগুলোর কথা। যেমন খরা এবং বন্যার প্রকোপ। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য পশ্চিমবঙ্গে ব্যাপক খরা এবং বন্যা দেখা যায়, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়। আর প্রাকৃতিক দুর্যোগের জন্য যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের আগে আর কি উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন এবং রাজ্যের অভ্যন্তরভাগে কালবৈশাখীর ঝড় বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন ফিরে যায় সেই সময় আশ্বিনের ঝড়ের প্রভাবে জনজীবনে ব্যাপক ক্ষতিসাধন হয়। যেমন তোমরা জানো যে কয়েকদিন আগেই আমফান বলে একটা ঝড় হলো, তাতেও আমাদের জনজীবনে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এইগুলো গেল মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব। এই বিষয়টা আমরা এখানে আলোচনা শেষ করলাম। প্রতি ক্লাসে যেরকম হয় যে আমরা এই ক্লাসটা শেষ করার পরে বুঝে নেওয়ার চেষ্টা করি যে তোমাদেরকে আজকে আমরা যেগুলো বললাম তার মধ্যে তুমি কি জিনিস জানতে পারলে, তার একটা দেখো তালিকা তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে। সেইটা তুমি একটু মিলিয়ে নাও যে এই বিষয়গুলো তুমি আজকে বুঝতে পেরেছো কিনা বা তোমার জানাটা সম্পূর্ণ হয়েছে কিনা। এবার দেখে নাও যে আজকের ক্লাসের পরে তুমি কয়েকটা প্রশ্ন আমরা দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি তৈরি করার চেষ্টা করো এবং করে সেগুলো তোমার খাতায় তৈরি করে রাখো, এবং করে যখন তোমার স্কুল খুলবে তখন তুমি তোমার শিক্ষক শিক্ষিকাদের কাছে এগুলো একটু দেখিয়ে নেবে যে তোমার এগুলো পড়াটা ঠিক মতো হয়েছে কিনা। সবাই ভালো থাকো। আগামী দিনে আবার এরকম একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত।